ভোটের পরে এই প্রথম তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি, যে বিক্ষোভ কর্মসূচিতে 50 জন বিধায়ক গড় হাজির। আজকে বিধানসভার ভেতরে ডক্টর আম্বেদকর যে মূর্তি রয়েছে সেই মূর্তির পাদদেশে জয়ী বিধায়কদের একটা বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ ছিল। সেখানে দেখা গেল মাত্র 30 জন বিধায়ক উপস্থিত হয়েছেন, বাকি 50 জন হাওয়া। এই 50 জন বিধায়ক কেন অনুপস্থিত, কেন তারা আসেনি, তা নিয়ে এখনো পর্যন্ত দলগতভাবে কোনো সিদ্ধান্ত বা দলগতভাবে তার কোনো বয়ান সাংবাদিকদের কাছে জানানো হয়নি। কিন্তু কেন এই বিধায়করা অনুপস্থিত তা নিয়ে জোর জল্পনা চলছে দলের মধ্যে। এমনিতেই এই তৃণমূল দলটা কতগুলি চোর, ফেরেববাজ, জোচ্চোরদের দল, সেটা একেবারে এই সরকার চলে যাওয়ার পরে মানুষ বুঝতে পারছে। প্রতিদিন একের পর এক বিধায়ক, নেতা, কর্মী, একেবারে গ্রাসরুট পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে একেবারে সেই জেলা পরিষদ পর্যন্ত কাটমানি, দুর্নীতি, ভুড়ি ভুড়ি অভিযোগ। ভাবুন, একটা পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেসের নেতা একটা গোটা স্টেডিয়াম বানিয়ে ফেলেছে। মানে এই চোরের দলটা সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। কিন্তু সবথেকে মজার বিষয় যে এই চোরদের নিয়েই মুখ্যমন্ত্রী আগামীকাল নাকি প্রতিবাদ মিছিল করবেন। প্রতিবাদ মিছিল কী নিয়ে? না, হকার উচ্ছেদ, মানে বেআইনিভাবে জবরদখল করে থাকা যে ফুটপাতে হকাররা, তাদেরকে উচ্ছেদ করেছে, সেই বেআইনি জবরদখলের বিরুদ্ধে এবং বেআইনি বাড়ি ভাঙার বিরুদ্ধে, বুলডেজার দিয়ে বাড়ি ভাঙার বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে আন্দোলন শুরু করবেন। ওনার যদি লজ্জা থাকে তাহলে বাড়ির থেকেই বেরোবেন না, কারণ হাইকোর্টে গিয়ে ওনাকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, আর এই সরকার চলে যাওয়ার পরে মিডিয়ার কল্যাণে আমরা যা দেখতে পাচ্ছি যে চোরেদের একটা দল, যেটা বহু আগে সিপিএমের তৎকালীন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেছিলেন, সেই চোরদের দলকে নিয়ে তিনি যদি মিছিলে নামেন তাহলে কী ধরনের হেনস্থা বা লজ্জার মুখোমুখি হতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, সেটা সত্যি একটা ভাববার বিষয়। কারণ তার দলের যে প্রথম মুখ, একেবারে প্রধান মুখ, তার ভাইপো, সাধের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই 17টি সম্পত্তির, বেআইনি সম্পত্তির নোটিশ দিয়েছে খোদ কলকাতা পুরসভা, যে পুরসভার মেয়র হচ্ছেন ফিয়াদ হাকিম, প্রাক্তন পুরমন্ত্রী। তিনি অভিষেকের বেআইনি বাড়ির বিরুদ্ধে, সম্পত্তির বিরুদ্ধে নোটিশ করেছে, একটা দুটো নয়, 17টা। একের পর এক নেতা মন্ত্রীর বেআইনি সম্পত্তি, বেআইনি তাদের কারখানা, বেআইনি কার্যকলাপ একেবারে মানুষের সামনে পরিষ্কার হয়ে আসছে। আর তারপরে সেই চোর জোচ্চোরদের নিয়ে মুখ্যমন্ত্রী যদি রাস্তায় নামেন, তাহলে যদি তাকে সেই চোর চোর শব্দটা শুনতে হয়, তাহলে সাধারণ মানুষকে খুব ভুল করবে না অন্যায় করবে। কিভাবে একটা সরকার চলেছে, আমরা এই সরকার না গেলে তো আমরা জানতে পারতাম না। আসলে সবাই জানে কিভাবে চলছে। কাটমানি, দুর্নীতি, ঘুষ ছাড়া এই সরকারের কোনো কিছু কাজ হতো না। একেবারে প্রাতিষ্ঠানিক চুরিকে তিনি শিলমোহর দিয়েছিলেন। তোমরা চুরি করো, যা খুশি করো, শুধু আমাকে ভোটে জিতিয়ে দাও। এই তো ছিল তার নীতি। তৃণমূলের একেবারে সুপ্রিম পাওয়ার, যিনি সুপ্রিমো যাকে বলা হয়, অগ্নিকন্যা, বাংলার অগ্নিকন্যা, যাকে একটা সময় মানুষ শ্রদ্ধা করত, যাকে একটা সময় মানুষ তাদের নিজেদের লোক ভেবে নিয়েছিল, সেই মুখ্যমন্ত্রীর আজকে কি করুণ পরিণতি, যে তিনি রাস্তায় বেরোলে চোর চোর শব্দ শোনা যাচ্ছে। তার বাড়ির সামনে দিয়ে যখন লোক যাচ্ছে, চোর চোর ধ্বনি দিতে দিতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীকে এই লজ্জার মুখোমুখি হতে পারেনি, এরকম একটা কলঙ্কিত একটা পর্যায়ে তিনি নিজেকে নিয়ে গেছেন। তার কারণ ওই একটাই,
এই চোর জোচ্চোর দুর্নীতি কাটমানি ঘুষখোরকে তিনি প্রশ্রয় দিয়েছেন এবং তাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। এরপরেও যারা তৃণমূল কংগ্রেস করেন, এরপরেও যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন, তাদের পুরে সাষ্টাঙ্গ প্রণাম আসে। সত্যি আপনারা তৃণমূল অন্তপ্রাণ। এই চোর জোচ্চোরদের দেখার পরে যাদের ধন সম্পত্তি প্রকাশ্যে, একজন একটা স্টেডিয়াম খুলে বসেছে, কারো মহল্লার পর মহল্লা, সে রিসর্টের মতো একজন বাড়ি করেছেন, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে তারপরে তারা জনগণের সেবা করছে। আর এই দলটা নাকি জনগণের দল ছিল। এই দলের জন্য এই কর্মীরা তারা প্রাণপাত পরিশ্রম করেছে, নিরলস চেষ্টা করে গেছে। এখন ভেবে দেখার সময় এসছেন যে আপনারা তাদের জন্য আপনাদের এই গোল্ডেন টাইম, সুবর্ণ একেবারে স্বর্ণযুগ যেটা বলা হয়, সেই সময়টা নষ্ট করলেন। 15 বছর নেহাত কম না। যে ছেলেটির বয়স 18 বছর বা 19 বছর বা 20 বছর, যার দু চোখের স্বপ্ন ছিল একটা সুন্দর জীবন তিনি গড়ে তুলবেন, একটা সুন্দর সফর তার শুরু হবে, আজকে সেই ছেলেটার, সেই তরুণ যুবক যুবতীর সমস্ত স্বপ্ন আজকে ভেঙে চুরমার। গত 15 বছর ধরে তারা একেবারে নিঃস্বার্থভাবে দলটা করে গেছে। আমি বিশ্বাস করি যে তৃণমূলের শতকরা 10 জন এই ধরনের চোর জোচ্চোর চিটিংবাজ প্রতারকের জন্য বাকি যে 90% তরুণ যুবক যুবতী বা নিঃস্বার্থ কর্মী যারা তৃণমূলের জন্য প্রাণ দিয়ে তার পরিশ্রম করেছে, আজকে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এই কাটমানিকর ঘুষখোর আর সব যে যার পাড়া ছেড়ে পালিয়ে গেছে। আপনার পাড়ার দেখুন নেতা মন্ত্রী কেউ নেই, আপনার পাড়ার কাউন্সিলর, আপনার পাড়ার কোনো পঞ্চায়েত মেম্বার কেউ বাড়ির থেকে বেরোচ্ছে না, কারো হদিশ নেই, কেউ ফোন তুলছে না। কারণ তাদের এত ধন সম্পত্তি গত 10 বছরে হয়েছে, যা একটা মানুষ কেন 5 জন্ম ধরে তপস্যা করে সেই সম্পত্তি তারা বামপন্থীকে অত্যাচার করছে তৃণমূল সরকার চলছে। বিনিময়ে একটা এমন সরকার আসতো যে সরকারে একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই চোর জোচ্চোরের ধরা। লক্ষ লক্ষ কোটি টাকার কাজ হয়েছে, 8 লক্ষ কোটি টাকার উপরে দেনা হয়েছে। কিন্তু তৃণমূলের এই নেতাদের যে ধন সম্পত্তি, সেটা যদি মিলিতভাবে তার হিসেব কষা হয়, তাহলে দেখা যাবে কয়েক লক্ষ কোটি টাকায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা ঝেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের হাতে কি তুলে দিয়েছে? ওই 1000-1500 লক্ষ্মী ভাণ্ডার, ওই রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী ইত্যাদি। এই দিয়ে একটা গোটা রাজ্যের মানুষকে ধোঁকা দিয়ে ধোঁকা বানিয়ে 15 বছর ধরে এইভাবে শোষণ করে গেছে। আর সরকারের রাজস্ব তারা চুরি করেছে। নতুন সরকার আসার পরে শুধুমাত্র বীরভূম জেলাতে, যেখানে মাত্র 19 লক্ষ টাকা মাসের রাজস্ব আসত, মাত্র 15 দিনের মধ্যে সেই রাজস্ব বেড়ে গিয়ে 70 লক্ষ টাকায় চলে গেছে। এরপরে আরও নিশ্চয়ই বাড়বে, আরও চুরি ধরা পড়বে, আরও নিশ্চয়ই বাড়বে। এবার তাহলে বুঝে দেখুন যে মাসে কত কোটি টাকা করে এই রাজস্ব হারিয়েছে আমাদের রাজ্য। এগুলো তো আমাদেরই, আপনার ট্যাক্সের টাকা। আজকে যেভাবে জিনিসের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলে রাজ্য ইচ্ছা করলে 10 টাকা কমিয়ে দিতে পারে, ইচ্ছা করলেই গ্যাসের দাম আরও 100-150 টাকা কমিয়ে দিতে পারে, তাতেও রাজ্যের ক্ষতি নেই, কিন্তু করেনি। তার কারণ হচ্ছে এই যে চুরির টাকা, রাজস্বের যে টাকা চুরি করেছে, তাকে এই ভর্তুকি অর্থাৎ এই এলপিজি বা এই যে ডিজেল পেট্রোলের টাকা, তার থেকে যে রাজস্ব পেত সেটা দিয়ে মেকআপ করেছে। আর এই চুরির টাকা কোথায় গেছে? এইসব নেতা নেত্রীদের পকেটে।
আর এর সাথে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক। আজকে যখনই দল হেরে গেছে, ক্ষমতা থেকে সরে গেছে, আপনারা লক্ষ্য করে দেখুন সবার নজর কিন্তু, সবার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। আমরা বাংলার খবরে অনেক আগেই বলেছিলাম যে ডায়মন্ড হারবার মডেল, এটা ডায়মন্ড হারবার মডেল, এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্য নয়, পশ্চিমবঙ্গের একটা জেলা। কি ডায়মন্ড হারবার মডেল? একটা সমান্তরাল সরকার চলেছে, প্যারালাল গভর্নমেন্ট চলছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসেবা নিয়ে তিনি একটা প্যারালাল পরিষেবা দিয়েছেন, চিকিৎসা পরিষেবা দিয়েছেন, যেটা আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে তিনি কটাক্ষ করছেন তার ওই সেবাশ্রয় নামে এই চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে দুহাত তুলে মানুষ থেকে আশীর্বাদ করেছে। তবা তবা, একেবারে যুবরাজ, সেনাপতি এই তাদেরকে নানাভাবে সাহায্য করেছে। আজকে সেই যুবরাজ ঘরবন্দি, তার স্বাদের শান্তিনিকেতনের সামনে গিয়ে মানুষ ব্যঙ্গ করছে, কটাক্ষ করছে, কটু কথা বলছে। যুবরাজ আজকে একা নিঃস্ব, অসহায়, তার মুখ কেঁবড়ে গেছে, ঝকঝকে মুখ, তকতকে জামা কাপড়, 50টা তার গাড়ি কনভয়, এদিকে শাস্ত্রী ওদিকে শান্তি, সারা বাড়িটাকে একেবারে দুর্গ করে রেখে দিয়ে তিনি বড় বড় লেকচার মেরেছিলেন। আর তার সেনাপতি জাহাঙ্গীর খান পগার পার, পুষ্পা পগার পার, বগলবা, কোথায় গেল সেই যুবরাজ? তার কোথায় গেলেন সেনাপতি? একবারের জন্য ফলতার মাটিতে পা রাখতে পারে সাহস পায়, কারণ এখন তার আগে পিছে কোনো পুলিশ নেই। ঋষিমণির দয়াতে তার এই যে ফুলে ফেপে বেলুনের মতো মানুষ একটা ফুস হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় লেকচার মেরেছেন, অনেক বড় বড় কথা বলেছেন। তার ঠাট বাট লাট সাহেব, ইংরেজ জামানার লাট সাহেবদের হার মানিয়ে দিয়েছে। কোথায় গেল সেই লাট সাহেব? একটা কথা আমরা বলি বারবার করে যে রাষ্ট্র শক্তি যতক্ষণ আছে ততক্ষণ আপনি নিজেকে হিরো মনে করবেন। আপনার ব্যবহার, আপনার আচার আচরণ সাধারণ মানুষ ফলো করে। আর যেদিনকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাবে সেদিনকে মানুষ তার কড়াই গণ্ডায় হিসেব চুকিয়ে দেবে। আর ঠিক তাই হচ্ছে। মুখ্যমন্ত্রী, আপনি এখন ঘরে চুপ করে বসে থাকুন। আপনার দল থাকবে না, কারণ আজকেই বুঝিয়ে দিয়েছে 50 জন বিধায়ক প্রথম বিক্ষোভ কর্মসূচিতে তারা গা ঢাকা দিয়েছে। আগামী দিন যদি দরজা খুলে দেয়, দেখবেন কালীঘাটে আপনি আর আপনার ভাইপো গালে হাত দিয়ে দুজনে বসে মোমবাতি জ্বালিয়ে হয়তো প্রার্থনা করছেন আর ভাবছেন চিরদিন কারো নাই সমান যায়। আপনার বেশ কয়েকজন সাংসদ ইতিমধ্যেই উল্টো সুর গাইতে শুরু করেছেন। তার মধ্যে আপনার বিশ্বস্ত কাকলি ঘোষ দস্তিদার, যিনি আপনার অসময়ের সঙ্গী ছিলেন। শুধু তিনি একটা সত্যি কথা বলেছিলেন, আর তার জন্যই তাকে আপনি সরিয়ে দিয়ে তার পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দিয়েছেন। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার হয়ে সালিশি করেছে। তাই সেই কাকলি ঘোষ দস্তিদারকে সাথে সাথে ওয়াই ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে। তার মানে আজ নয় কাল সাংসদ হিসাবে কাকলি ঘোষ দস্তিদার বিজেপিতে যাবেন। উল্টো সুর গাইছে ঋতব্রত, যিনি রাজ্যসভার সদস্য, তারও আঙ্গুলে অভিষেকের দিকে এবং ওই আইপ্যাকের দিকে। একমাত্র অভিষেক, অভিষেক এবং অভিষেক, যাকে আপনি, হ্যাঁ আপনি শুধুমাত্র নিজের ভাইপো বলে গোটা দলটাকে তছনছ করে দিলেন, দলটাকে ছারকার করে দিলেন। এই অভিষেককে আপনি মসনদে বসানোর জন্য শুভেন্দু অধিকারীর মতো একটা হীরের টুকরো, এত বড় সংগঠক, এত বড় নেতা, জননেতাকে আপনি হারিয়েছেন। মুকুল রায়ের মতো একটা চাণক্য, একটা স্ট্র্যাটেজিক্যালি তার স্ট্র্যাটেজি ছিল হচ্ছে ভারতবর্ষের একেবারে নজর কাড়া। সেই চাণক্যকে আপনি হারিয়েছেন বা চাণক্যকে তাড়িয়েছেন দল থেকে। আপনার ভাইপোর জন্য শুভেন্দু অধিকারী দল ছেড়েছে, আর আজকে সেই শুভেন্দু অধিকারী আপনাকে বলে বলে দুবার গোল মেরেছে, দু জায়গায় হারিয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা সাম্রাজ্য আপনার তছনছ করে দিয়েছে। রোমের মতো আপনার
আপনার রাজ্য পুড়ছে। আপনার রোম যেরকম আগুন ধরেছিল ঠিক সেইভাবে আপনার এই রাজ্য সাম্রাজ্য পুড়ে যাচ্ছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আপনার স্বাদের তৃণমূল কংগ্রেস। আগামী দিন আপনার অস্তিত্ব থাকবে কি না, এই দলের অস্তিত্ব থাকবে কি না, সেটা নিয়ে আপনি ভাবুন। রাস্তায় নেমে খামোকা হাস্যকর বা নিজেকে হাসির খোরাক করে তুলবেন না। কারণ রাস্তায় বেরোলে আপনার আশেপাশে যারা থাকবে তারা মানুষের চোখে এক একটা বড় চোর, দুর্নীতিবাজ, কাটমানি এবং ঘুষখোর বলে চিহ্নিত হয়েছে। মানুষ তার মুখকে কেউ ঠেকাতে পারবে না। মানুষ কিন্তু তার হিসেব সব রেখে দিয়েছে। আপনারা রাস্তায় বেরোলেই যেমন চোর চোর শব্দ শোনা যায়, আপনাদের আন্দোলনের নামে আবার যদি ওই রাস্তায় নামেন তাহলে কিন্তু মানুষ সেই জবাবটাও আপনাদের ওই ভাষাতেই দেবে যেটা মানুষ এতদিন ধরে মনের মধ্যে পুষে রেখে দিয়েছিল।